কল্পনা করুন আপনি একজন সাধারণ কৃষক। প্রতিদিনের মতো নিজের জমিতে কুয়ো খুঁড়ছেন। হঠাৎ আপনার কোদাল শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেল। আপনি ভাবলেন হয়তো একটা বড় পাথর, কিন্তু মাটি সহাতে যা দেখলেন তা আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য আবিষ্কার হয়ে উঠল। আপনার সামনে দাঁড়িয়ে আছে হাজার হাজার সৈন্য সারিবদ্ধভাবে, কিন্তু তারা কেউ জীবিত নয়, তারা মাটির তৈরি। আর তারা এখানে লুকিয়ে ছিল 2000 বছরেরও বেশি সময় ধরে। অথবা ভাবুন আপনি একটি হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে মরুভূমির মাঝে ঘুরে বেড়াচ্ছেন। বিরক্ত হয়ে একটা গুহার ভেতরে পাথর ছুঁড়ে মারলেন, আর কয়েক সেকেন্ড পর শোনা গেল ভাঙা মাটির পাত্রের শব্দ। কৌতূহলবশত ভেতরে ঢুকে আপনি এমন কিছু খুঁজে পেলেন যা হাজার বছরের ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করলো। ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর অনেকগুলোই কোনো বিজ্ঞানী, প্রত্নবিদ বা রাজা আবিষ্কার করেননি। এগুলো খুঁজে পেয়েছিলেন সাধারণ মানুষ, কৃষক, জেলে, মেষপালক কিংবা কিশোর কিশোরীরা। তারা জানতোই না যে তাদের একটা ভুল পদক্ষেপ, একটা কৌতূহলী দৃষ্টি কিংবা একটা সাধারণ খোঁড়াখুড়ি পৃথিবীর হারিয়ে যাওয়া অতীতের দরজা খুলে দেবে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য কিছু প্রাচীন গোপন রহস্যের কথা, যেগুলো কোনো পরিকল্পনা করে নয়, সম্পূর্ণ দুর্ঘটনাবশত আবিষ্কৃত হয়েছিল। আর বিশ্বাস করুন, এই তালিকার শেষের কয়েকটি আবিষ্কার আপনাকে ভাবতে বাধ্য করবে মানব ইতিহাসে কত বড় অংশ এখনও মাটির নিচে লুকিয়ে আছে, আমাদের অজান্তে অপেক্ষা করছে আবিষ্কৃত হওয়ার জন্য। নাম্বার 4, ধ্বংসাবশেষের কথা। 24শে জুলাই 1911 প্রবল বৃষ্টি এবং কাদাময় পথ পেরিয়ে বিংহাম পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নেয় স্থানীয় কৃষক মেলচর। নাম্বার 3, 1798 সালে নেপোলিয়ন বোনাপার্ট তার ফরাসি সেনাবাহিনী নিয়ে মিশরে অভিযান শুরু করেন। তার উদ্দেশ্য ছিল ব্রিটিশদের ভারতগামী বাণিজ্যপথে আঘাত করা এবং মধ্যপ্রাচ্যে ফরাসি প্রভাব বিস্তার করা। কিন্তু তিনি শুধু সৈন্যই আনেননি, সঙ্গে নিয়ে এসেছিলেন শতাধিক বিজ্ঞানী, প্রকৌশলী, মানচিত্রবিদ ও প্রত্নবিদ। তারা মিশরের প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণা শুরু করে। সেই সময় ইউরোপীয়রা মিশরের বিশাল পিরামিড, মন্দির ও সমাধি দেখে মুগ্ধ ছিল। কিন্তু একটা বড় সমস্যা ছিল, কেউ প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স পড়তে পারত না। ফলে মন্দির ও সমাধির দেয়ালে লেখা হাজার হাজার বার্তা মানুষের কাছে এক অমীমাংসিত রহস্য হয়েছিল। 1799 সালে জুলাই মাসে ফরাসি সৈন্যরা নীল নদের বদ্বীপ অঞ্চলের রশিদ শহরের কাছে একটা পুরনো দুর্গ মেরামতে কাজ করছিল। দুর্গটির নাম ছিল ফোর্ট জুলিয়েন। কাজের সময় এক সৈন্য কালো রঙের একটা বড় পাথর খুঁজে পান। পাথরটি ছিল গ্রানাইট শিলার তৈরি এবং এর উপর খোদাই করা ছিল অদ্ভুত কিছু লেখা। প্রথমে এটি সাধারণ পাথর বলে মনে হলেও কিন্তু কর্মকর্তারা লক্ষ্য করেন যে এতে 3 ধরনের ভিন্ন লিপি রয়েছে। এই পাথরটি পরে ইতিহাসে রোজেটা স্টোন নামে বিখ্যাত হয়ে ওঠে। রোজেটা স্টোন সম্পূর্ণ অবস্থায় পাওয়া যায়নি, এটা ছিল একটা ভাঙা অংশ, সম্ভবত কোনো বড় শিলালিপির অংশ বিশেষ। এর উচ্চতা প্রায় 114 সেন্টিমিটার, প্রস্থ 72 সেন্টিমিটার এবং ওজন প্রায় 760 কিলোমিটার। প্রাচীন গ্রিক ভাষা তখনকার পণ্ডিতের কাছেও পরিচিত ছিল, তাই তারা নিচের গ্রিক লেখাটি সহজেই পড়তে পারলেন। গ্রিক অংশে লেখা ছিল যে এটি খ্রিস্টপূর্ব 196 সালে জারি করা একটা রাজকীয় ঘোষণা, যা তরুণ ফারাও টলেমি দ্য ফিফথ এপিফ্যানেসের সম্মানে তৈরি হয়েছিল। যেহেতু একই বার্তা 3টি ভাষায় লেখা ছিল, গবেষকরা ধারণা করলেন যে গ্রিক অংশকে ব্যবহার করে অজানা মিশরীয় লিপিগুলোর অর্থ বের করা সম্ভব হবে। এটি ছিল এমন যেন কারো হাতে একটা অভিধান এসে গেছে, যেখানে একই বাক্য পরিচিত অপরিচিত ভাষায় পাশাপাশি লেখা রয়েছে। রোজেটা স্টোন আবিষ্কারের পর ইউরোপের বহু ভাষাবিদ ও গবেষক এটি নিয়ে কাজ শুরু করেন। 1822 সালে ফরাসি ভাষাবিদ জেন ফ্রান্কোয়াস চ্যাম্পোলিয়ান অবশেষে সেই কাজটি করেন, যা শতাব্দীর পর শতাব্দী কেউ করতে পারেননি। চ্যাম্পোলিয়ান ছোটবেলা থেকে প্রাচীন ভাষা নিয়ে অসাধারণ প্রতিভাবান ছিলেন। তিনি কপটিক ভাষা জানতেন, যেটা প্রাচীন মিশরের ভাষার শেষ রূপ। 1799 সালে আবিষ্কারের পর পাথরটি ফরাসিদের দখলে ছিল, কিন্তু 1801 সালে ব্রিটিশ বাহিনী মিশরে ফরাসিদের পরাজিত করে। চুক্তি শর্ত অনুযায়ী রোজেটা স্টোন ব্রিটিশদের হাতে চলে যায় এবং 1802 সালে এটা ব্রিটিশ মিউজিয়ামের প্রদর্শনের জন্য রাখা হয়। আজও এটা ব্রিটিশ মিউজিয়ামের সবচেয়ে বিখ্যাত প্রদর্শনীগুলোর একটি, যদিও মিশর বহুবার এটি ফেরত চেয়েছে। নাম্বার 2, 1990 দশকের শুরুতে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে বর্তমানে গোবেকলি টেপে এলাকার কাছে এক স্থানীয় কৃষক নিজের জমিতে চাষ করছিলেন। চাষের সময় তিনি মাটির উপর থেকে বেরিয়ে আসা কিছু অদ্ভুত আকৃতির পাথর দেখতে পান। প্রথমে তিনি মনে করেন এগুলো হয়তো সাধারণ শিলাখণ্ড বা পুরনো কবরস্থানের অংশ। এলাকাবাসীর কাছে বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ মনে হয়নি, কিন্তু পরে প্রত্নতাত্ত্বিকরা যখন স্থানটি পরীক্ষা করতে শুরু করেন, তখন তারা বুঝতে পারেন যে মাটির নিচে লুকিয়ে আছে মানব ইতিহাসে অন্যতম বিস্ময়কর আবিষ্কার। 1994 সালে জার্মান প্রত্নতাত্ত্বিক ক্লস কিডমিন স্থানটি পরিদর্শন করেন। তিনি বুঝতে পারেন যে এখানে দেখা যাওয়া পাথরগুলোর কোনো সাধারণ স্থাপনার অংশ নয়। খনন কাজ শুরু করার পর ধীরে ধীরে বেরিয়ে আসে বিশালাকার টি আকৃতির পাথরের স্তম্ভ, যেগুলোর উচ্চতা 5 থেকে 6 মিটার পর্যন্ত এবং ওজন 10 থেকে 20 টনেরও বেশি ছিল। রেডিও কার্বন ডেটিং পরীক্ষায় দেখা গেছে যে গোবেকলি টেপের সবচেয়ে প্রাচীন অংশ নির্মিত হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 9600 সালের দিকে, অর্থাৎ এটি আজ থেকে প্রায় 11500 বছর পুরনো। খনন কার্যে একাধিক বৃত্তাকার ও ডিম্বাকৃতির ঘের পাওয়া গেছে। প্রতিটি ঘেরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে দুটি বিশাল টি আকৃতির স্তম্ভ, চারপাশে রয়েছে আরও ছোট স্তম্ভ। অনেক গবেষকের মতে কেন্দ্রীয় দুটি স্তম্ভ সম্ভবত মানুষের প্রতীক ছিল। সবচেয়ে বড় রহস্যগুলোর একটা হলো এর নির্মাণ পদ্ধতি। আরেকটা অবিশ্বাস্য বিষয় হলো গোবেকলি টেপে কোনো প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়নি, বরং কয়েক হাজার বছর পরে মানুষরা নিজেরাই পুরো কমপ্লেক্সটিকে মাটি বা পাথর দিয়ে ভরাট করে দেয়। ফলে স্থাপনাটি হাজার হাজার বছর ধরে মাটির নিচে সংরক্ষিত অবস্থায় রয়ে যায়।
কেন তারা এমন করেছিল এর কোনো নিশ্চিত উত্তর এখনো পাওয়া যায়নি। নাম্বার 1, 1974 সালে মার্চ মাস চীনের জিয়ান শহরের কাছাকাছি একটা গ্রামে কয়েকজন কৃষক নতুন একটা কূপ খনন করছিলেন। এলাকাটা ছিল শুষ্ক, তাই জলের জন্য গভীর গর্ত খোঁড়া হচ্ছিল। কিন্তু মাটির প্রায় 5 থেকে 6 মিটার নিচে তারা জলের পরিবর্তে অদ্ভুত কিছু পোড়ামাটির টুকরো, ভাঙা মূর্তি এবং ব্রোঞ্জের অস্ত্র খুঁজে পান। প্রথমে তারা ভেবেছিলেন এগুলো হয়তো কোনো পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ, কিন্তু খবরটি স্থানীয় প্রত্নতত্ত্ববিদদের কাছে পৌঁছালে তদন্ত শুরু হয়। খুব দ্রুতই তারা বুঝতে পারেন যে এটি সাধারণ কোনো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয়। মাটির নিচে লুকিয়ে ছিল মানব ইতিহাসের অন্যতম বৃহৎ সমাধি কমপ্লেক্স। এই বিশাল সেনাবাহিনী তৈরি করা হয়েছিল কুইন শি হুয়াংয়ের জন্য। খ্রিস্টপূর্ব 221 সালে তিনি বিভিন্ন যুদ্ধরত রাজ্যকে একত্রিত করে প্রথমবারের মতো একটা ঐক্যবদ্ধ চীন গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাবান, কিন্তু একই সঙ্গে মৃত্যু ভয়ে আতঙ্কিত একজন শাসক। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর পরেও তার ক্ষমতা বজায় থাকবে, তাই জীবিত অবস্থায় তিনি এমন একটা সমাধি নির্মাণের আদেশ দেন যা তাকে পরকালেও রক্ষা করবে। মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসার পর থেকেই তার সমাধি নির্মাণ শুরু হয়েছিল। প্রায় 7 লক্ষ শ্রমিক এই প্রকল্পে কাজ করেছিল। খনন কাজ চলতে থাকলে প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেন যে মাটির নিচে হাজার হাজার সৈন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 2200 বছরের বেশি সময় মাটির নিচে থাকার পরও অনেক অস্ত্র প্রায় মরিচাহীন অবস্থায় ছিল। কিছু গবেষক মনে করেন উন্নত ব্রোঞ্জ প্রযুক্তি এবং মাটির বিশেষ রাসায়নিক পরিবেশের কারণে অস্ত্রগুলো এত ভালোভাবে সংরক্ষিত ছিল। টেরাকোটা আর্মি আবিষ্কার হলেও সম্রাটের মূল সমাধি এখনও প্রায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। সমাধি কেন্দ্রস্থলে একটা বিশাল কৃত্রিম পাহাড় রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা জানেন যে এর নিচেই সম্রাটের কবর, কিন্তু এখনও সেখানে পূর্ণাঙ্গ খনন কাজ শুরু করা হয়নি, কারণ বিজ্ঞানীরা আশঙ্কা করেন সমাধি খুলতে ভেতরে মূল্যবান নিদর্শন বাতাসের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যেতে পারে। প্রাচীন চীনা ইতিহাসবিদ সিমান কিয়ান তার লেখায় দাবি করেছিলেন যে সম্রাটের সমাধির ভেতরে চীনের নদী ও সমুদ্রের প্রতিরূপ তৈরি করা হয়েছিল, আর সেই নদীগুলোতে জল নয়, প্রবাহিত করা হয়েছিল তরল পারদ। অনেক বছর ধরে এটিকে শুধু কিংবদন্তি মনে করা হতো, কিন্তু আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় সমাধির আশেপাশের মাটিতে অস্বাভাবিক মাত্রায় পারদের উপস্থিতি পাওয়া গেছে। এর ফলে ধারণা আরও শক্তিশালী হয়েছে যে সমাধির ভেতরে সত্যি বিশাল পরিমাণ পারদ থাকতে পারে। প্রাচীন নথিতে আরও উল্লেখ আছে যে সমাধির ভেতরে অনুপ্রবেশকারীদের হত্যা করার জন্য স্বয়ংক্রিয় ক্রসবো ফাঁদ বসানো হয়েছিল, অর্থাৎ কেউ অনুমতি ছাড়া প্রবেশ করলে লুকানো অস্ত্র থেকে তীর ছুটে আসতো। যদি এই ফাঁদগুলোর অস্তিত্ব এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি, তবুও অনেক প্রত্নতত্ত্ববিদ মনে করেন সমাধিতে নিরাপত্তা ব্যবস্থা থাকা অস্বাভাবিক কিছু নয়। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।